রাজস্থানের থার মরুভূমির মাঝখানে সোনালি বালির টিলা ঘেরা একটা ছোট্ট কাঁচা বাড়ি ছিল। বাড়িটা পুরনো, চারদিকে শুনশান, কোনো মানুষ দেখা যেত না। ওই বাড়িতেই একজন পুরো লোক রামায়ণ থাকতো। সে রাত ছিল ভয়ঙ্কর, বাইরে ঝড় হচ্ছিল। রামায়ণ তার পুরনো খাটে শুয়েছিল, কিন্তু হঠাৎই দরজায় জোরে জোরে কড়াকড়ি পড়তে শুরু করলো। সে চমকে উঠে বসলো। এত রাতে এই শুনছে কি আসতে পারে? এখানে বছরের পর বছর কেউ অতিথি আসেনি। তার চোখে বিস্ময় আর ভয় দুটোই মিশেছিল। কড়াকড়ি আরও জোরালো হলো। ভয়ে ভয়ে সে দরজার কাছে গেল আর কাপা হাতে সে তালা খুলল। দরজা খুলতেই সামনে যা দেখলো তার সাহস আটকে গেল। সামনে এক তরুণী দাঁড়িয়েছিল। তার নাম ছিল সোনাল। বয়স প্রায় 26, মুখে এক ধরনের নির্দোষ ভাব আর চোখে ভয়ের ছাপ। তার জামাকাপড় রুক্ষ, মরুভূমির ধুলায় ভর্তি, আর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে ধীরে স্বরে বলল, আমি বিকানের থেকে আজমির যাচ্ছি, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। রাত অনেক হয়ে গেছে, দয়া করে আমাকে এক রাত এখানে থাকতে দিন। ভোর হলে আমি চলে যাব। রামায়ণের চোখে অদ্ভুত এক ঝলক উঠল। সে সোনালকে উপরে থেকে নিচ পর্যন্ত দেখল, আর যেন হারিয়ে গেল। মনে হলো মরুভূমির নির্জন জীবনে হঠাৎ কোনো আলো এসে পড়েছে। কিছু সময় সে কিছু বলতে পারল না। তারপর ধীরে ধীরে বলল, ভিতরে ঢুকো, তুমি তো বেশ ক্লান্ত দেখাচ্ছে। সোনাল একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের এক কোণে গিয়ে বসল। ওখানেই বিছানা বিছিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু রাতের আধারে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। অনুভব করলো কেউ যেন তার কাছে দাঁড়িয়ে আছে। ধীরে চোখ খুলে দেখলো রামায়ণ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে আর অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সোনাল ভয় পেয়ে বলল, কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে আছো? রামায়ণ একটু লজ্জায় বলল, ঠান্ডা লাগছে, তোমার চাদর দিতে এসেছিলাম। সোনাল চাদর নিল, রাগে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু তখনই তার মনে হচ্ছিল যে বৃদ্ধ, চোখে কিছুটা সন্দেহ ছিল। সকাল হলে সোনাল বলল, এখন আমি চলছি, আমাকে আজমির পৌঁছাতে হবে। কিন্তু রামায়ণ তার পথ আটকালো এবং বলল, আজমির অনেক দূরে, আর এখনকার নির্জন জায়গাটা বিপজ্জনক। এখানে বন্য প্রাণীরাও আছে। ভালো হবে তুমি একটা রাত আর এখানেই থাকো। সকাল হলে কাফিলা আসবে, তখন তার সাথে বেরিয়ে পড়ো। সোনাল দ্বিধাগ্রস্ত হলো, কিছুটা সন্দেহ হচ্ছিল, কিন্তু কাফিলার নাম শুনে সে থেমে গেল। সারাদিন বুড়ো তাকে দূর থেকে তাকিয়ে দেখছিল। তার চোখ আরও গভীর হয়ে যাচ্ছিল। সোনাল অস্থির ছিল, বুঝতে পারছিল না সে সঠিক করছে না ভুল। রাত এলো, ঘরের ভিতরে আবার সেই নীরবতা। সোনাল ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখ বারবার খুলে যাচ্ছিল। মধ্যরাতে রামায়ণ চুপচাপ উঠে এসে তার পাশে বসলো, তার চুল ছুঁয়ে দিল। সোনাল হঠাৎ উঠে বসে রেগে রেগে বলল, তুমি কি করছো? তুমি তো আমার বাবার বয়সের, একটু লজ্জা করো। রামায়ণের চোখে একটা অদ্ভুত ঝলক ছিল। সে বলল, তুমি যেমন ভেবেছো তেমন কিছু না। যেই মানুষকে তুমি খুঁজছো হয়তো সে এখানেই কোথাও আছে। সোনাল অবাক হয়ে গেল, তুমি কি করে জানলে আমি কাউকে খুঁজছি? বুড়ো রহস্যময় স্বরে বলল, আজ রাতে এখানেই থাকো, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সোনালের মনে ভয়, সন্দেহ আর অস্থিরতা মিশেছিল, কিন্তু জোর করে সে থেমে গেল। সকালে যখন সূর্যের প্রথম কিরণ ঘরের ভিতরে ঢুকলো, সোনাল কোণে বসে থাকা এক যুবককে দেখল। সে চমকে উঠল, তার হার্ট জোরে জোরে ধর ধর করতে লাগলো। সে দৌড়ে তার কাছে গেল এবং যেন পায়ের তলার মাটি সরে গেল। সে বলল, এ তো আমার স্বামী অবিনাশ। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে তাকে গলায় জড়িয়ে ধরল। অবিনাশ গভীর শ্বাস নিল এবং বলতে শুরু করলো, বছর 20 আগে আমি বাজারে গিয়েছিলাম। পথে আমার দেখা হয়েছিল এক বৃদ্ধ সাধু আর তার সঙ্গিনীর সাথে। ওই মেয়েটি খুবই সুন্দর ছিল। আমি মজা করে বলেছিলাম, এত তরুণী নারী বুড়ো লোকটার সঙ্গে কেন ছিল? কিন্তু এই মেয়েটা সাধারণ ছিল না। সে আমার উপর জাদু করেছিল। আমার চেহারা ঠিক ওই বুড়োর মতো হয়ে গেল। আর সে নিজেই বলল, এখন সারা জীবন এভাবেই কাটাও। এটা ছিল আমার শাস্তি। সোনাল পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার শ্বাস বন্ধ হয়ে গেল। অবিনাশ এগিয়ে বলল, কিন্তু এই মেয়েটা একটু আশা দিয়েছিল, বলেছিল যদি তোমার নিজের মানুষগুলো, তোমার স্ত্রী সত্যি হৃদয় থেকে তোমাকে খুঁজে খুঁজে এখানে পর্যন্ত আসতে পারে আর তোমার সঙ্গে সময় কাটাতে পারে, তাহলে তোমার আসল চেহারা ফিরে আসবে। কিন্তু তুমি নিজের পরিচয় নিজে বলতে পারবে না। সোনালের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে অবিনাশকে জোর করে আলিঙ্গন করলো আর বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি।
আমি তোমার উপর সন্দেহের চোখে দেখেছিলাম। অবিনাশ তার মাথায় হাত বুলিয়ে বলল, এতে তোমার কোনো দোষ নেই। তোমার বিশ্বাস, তোমার ধৈর্য আর তোমার সচ্ছলতা আমার শাস্তি ভেঙে দিয়েছে। এটাই আমাদের ভালোবাসার শক্তি। দুজনের চোখে জল ছিল, কিন্তু সেই জলে দুঃখ নয়, আরাম ছিল। তারা ঠিক করলো, এখান থেকে কোনো রহস্য, কোনো দূরত্ব, কোনো শাস্তি তাদের মাঝে থাকবে না। মরুভূমির সোনালি সকালেও হাত ধরে হাত রেখে বেরিয়ে এলো তারা। এখন তাদের মাঝে শুধু বিশ্বাসঘাতকতা নয়, এবং সাচ্চা ভালোবাসাই ছিল।